দেখো কোনিক্স থেকে কিন্তু তোমাদের ভাই এক সেট প্রশ্ন পরীক্ষা আসবে। তো কোনিক্স চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো টপিক হলো উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো উপবৃত্ত অধিবৃত্তে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় যে এখানে অনেকগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোমাদের মনে থাকে না। তো যাদের ফর্মুলা মনে থাকে না তাদের জন্য মূলত আজকে এই ক্লাসটা। তোমরা যদি ভাই ধৈর্য সহকারে এই ক্লাসটা জাস্ট শেষ করবা, আর ক্লাসটা কিন্তু তোমাকে করতেই হবে, কারণ তুমি যদি ফর্মুলাগুলো না পারো তাহলে কিন্তু ভাই সিকিউ অ্যান্সার করতে পারবে না। এখান থেকে কিন্তু 4 মার্কের প্রশ্ন তোমার আসবেই, বুঝতে পারছো? তো শুরুতে ভাইয়া দেখো, আমরা শুরুতে একটা উপবৃত্তের চিত্র দেওয়া আছে, তোমরা জাস্ট এই চিত্র থেকে সবগুলো নাম দেখে নিবা যে কোনটার নাম আসলে কি, ঠিক আছে? এবং তোমরা একটা কথা মাথায় রাখবা যে ভাই আমরা সবসময় মনে রাখবো, দেখো এখানে যে চিত্রটা আঁকাইছি এখানে কিন্তু এ বড় আর বি হচ্ছে ছোট, অর্থাৎ এক্স অক্ষটা হচ্ছে বৃহৎ অক্ষ আর ওয়াই অক্ষটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। এই দুটা কথা মাথায় রাখবা যে সবসময় এ বড় বি ছোট, অর্থাৎ বাংলা কথা হলো এক্স অক্ষটা হবে বৃহৎ অক্ষ আর ওয়াই অক্ষ কি বলতো ক্ষুদ্র অক্ষ। এর ব্যতিক্রম অর্থাৎ উল্টাটা হলে কি হবে সেটা পরের বিষয়, ঠিক আছে? তুমি আমার মনে রাখবা যে এক্স অক্ষটা বৃহৎ অক্ষ আর ওয়াই অক্ষটা কি বলতো ক্ষুদ্র অক্ষ। এবার দেখো এই সেম চিত্রটা এখানে আছে, যেখানে এক্স অক্ষটা বৃহৎ অক্ষই আছে, ঠিক আছে? এবং সবগুলা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেয়া আছে। দেখো এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত, 0 0। কারণ আমরা যখন উপবৃত্তের আদর্শ সমীকরণ নিয়ে চিন্তা করবো তখন কিন্তু ভাই কেন্দ্রটা 0,0-তে, বুঝতে পারছো? এখন দেখো ভাই এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি আছে বলতো ভাইয়া? কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা আসলে এই কারণে উপকেন্দ্রের স্থানাঙ্ক হয়েছে এই,0। আর অনুরূপ সেম ভাইয়া এই দূরত্বটাও কিন্তু তোমার সেম। দেখো এটা যেহেতু ঋণাত্মক দিকে, এই কারণে স্থানাঙ্কটা কি হয়েছে বলতো -এই,0। মানে কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব যা, এই উপকেন্দ্রের দূরত্ব কি বলতো সেম। যেহেতু এটা ঋণাত্মক দিকে এই কারণে কি পাইছো -এই, অর্থাৎ দুইটা মিলে তোমার স্থানাঙ্কটা হবে, উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে +-এই,0, বুঝছো? অনুরূপ ভাবে শীর্ষবিন্দু কিন্তু দুইটা আছে। আবার এই যে বৃহৎ অক্ষ এবং এই যে দ্বিকাক্ষ, এই রেখাটা কিন্তু দ্বিকাক্ষ রেখা, বুঝছো? এই বৃহৎ অক্ষ এবং দ্বিকাক্ষের যে ছেদবিন্দু সেটাকে আমরা বলি জেড। এই জেডের স্থানাঙ্ক, এখানে জেড কয়টা আছে বলতো? দুইটা আছে। দেখো একটা হচ্ছে জেড আর একটা কি বলতো জেড প্রাইম। তো দুইটা মিলে স্থানাঙ্কটা কি পাবা? +-a/e,0, ঠিক আছে? আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি পাবো বলতো ভাইয়া? +-a,0। এখানে দেখো ভাইয়া কেন্দ্র ও থেকে সবচেয়ে দূরে যে বিন্দুটা অবস্থান করে এটা কিন্তু জেড। এখানে জেটের স্থানাঙ্ক কত বলতো? a/e। তার মানে আমরা বলতে পারি যে a/e এটা আসলে সবচেয়ে বড় মান, ঠিক আছে? তারপরে আসলে কে আছে বলতো? a। আর সবচেয়ে ছোট মানটা আসলে কত বলতো ভাইয়া? এই কথা কি বুঝছো? এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। দেখো এখানে ফার্স্ট অফ অল মনে রাখবা যে a > b, এবং এক্স অক্ষটা হচ্ছে বৃহৎ অক্ষ আর ওয়াই অক্ষটা কি বলতো? ক্ষুদ্র অক্ষ। এবং তোমাকে এটাও মনে রাখতে হবে যে a/e সবচেয়ে বড়, তারপরে a, তারপরে কি বলতো? এই সিকোয়েন্সটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? দরকার আছে। এবং ভাইয়া এখানে তোমাকে তিনটা শীর্ষ মানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে মনে রাখতে হবে। এখন কোন কোন বিন্দুর স্থানাঙ্ক মনে রাখবা? দেখো কেন্দ্র কিন্তু তোমার এমনি মনে থাকবে। দেখো কেন্দ্র আমাদের সবারই জানা, কেন্দ্র কত বলো তো ভাইয়া? এই যে কেন্দ্র হচ্ছে 0 0, ঠিক আছে? কেন্দ্র আসলে কি 0,0। তারপরে যেটা মনে রাখবা উপকেন্দ্র। দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের স্থানাঙ্ক কি বলতো? এক পাশে এই,0 আর এটা হচ্ছে -এই,0। তো দুইটাকে একসাথে লেখা যায় +-এই,0, ঠিক আছে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত বলো? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক একটা হচ্ছে +এই,0 আর একটা কি বলতো? -এই,0। তো দুইটাকে একসাথে আমরা বলবো +-এই,0। এবং ভাইয়া এই যে বৃহৎ অক্ষ এবং দ্বিকাক্ষের যে ছেদবিন্দু জেড, এইটার স্থানাঙ্ক আসলে কি? দেখো বৃহৎ অক্ষ এবং দ্বিকাক্ষের ছেদবিন্দু লিখবা, বৃহৎ অক্ষ এবং দ্বিকাক্ষের ছেদবিন্দু। দেখো বৃহৎ অক্ষ এবং দ্বিকাক্ষের ছেদবিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে +-a/e,0। তো এই যে চারটা বিন্দু, এই চারটা জিনিস তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। কেন্দ্র ভাইয়া তোমার এমনি মনে থাকবে, ঠিক আছে? উপকেন্দ্র জাস্ট মাথায় রাখবে +-এই,0, শীর্ষবিন্দু হচ্ছে +-এই,0, আর বৃহৎ অক্ষ এবং দ্বিকাক্ষের ছেদবিন্দু কি বলতো? +-a/e,0। এখন দেখো বাকি সূত্রগুলো তুমি কেমনে লিখবা? যদি এই চারটা তোমার মুখস্থ থাকে, একবারে টানা মুখস্থ করবা, তো বাকি সূত্রগুলো তুমি কেমনে মনে রাখবা এটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো ভাইয়া শুরুতেই এই যে এই কয়টা কথা তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো এখানে সেম কথা তোমাকে বলে দেওয়া আছে যে a বড় b ছোট, এক্স অক্ষটা হবে বৃহৎ অক্ষ আর ওয়াই অক্ষটা কি বলতো? ক্ষুদ্র অক্ষ। এবং এই যে চারটা বিন্দুর স্থানাঙ্ক, এগুলো তোমরা অবশ্যই টানা মুখস্থ করবা। তাহলে বলো তো এখন যে কেন্দ্র আসলে কি? দেখো কেন্দ্র কিন্তু 0 0, ঠিক আছে? উপকেন্দ্র কত? +-এই,0, শীর্ষবিন্দু +-এই,0, ঠিক আছে? বৃহৎ অক্ষ এবং দ্বিকাক্ষের বা নিয়ামকের যেটাই বলো, এইটার ছেদবিন্দুটা আসলে কি হবে ভাইয়া? +-a/e,0। এইবার দেখো তোমার কাছে কি চাইছে, তোমাকে বলছে বৃহৎ অক্ষের সমীকরণ। দেখো বৃহৎ অক্ষের সমীকরণ, ভাই বৃহৎ অক্ষ কোনটা? দেখো আমরা কিন্তু মুখস্থ করছি একরকম যে বৃহৎ অক্ষ মানে এক্স অক্ষ। তো তোমার কাছে চাইছে এক্স অক্ষের সমীকরণ, আর এক্স অক্ষের সমীকরণ মানে কে0 বলো তো ভাইয়া? এক্স অক্ষের সমীকরণ মানে হচ্ছে y=0, ঠিক আছে? যে বৃহৎ অক্ষের সমীকরণ মানে y0। আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ মানে কি? বৃহৎ অক্ষ যদি এক্স অক্ষ হয় তাহলে ক্ষুদ্র অক্ষ হবে কি? y অক্ষ। আর y অক্ষ বললেই তো x শূন্য, y অক্ষের উপর সকল বিন্দুর কার মান শূন্য? ভুজের মান শূন্য। তার মানে y অক্ষ মানে কে0 বলো তো ভাইয়া? y অক্ষ মানে x=0, অর্থাৎ ক্ষুদ্র অক্ষের সমীকরণ পাবা x=0। এবার আসো দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ভাই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই সূত্রটা কেমনে লিখবা? তোমাকে তো বলবে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো, তো এই সূত্রটা তুমি কেমনে লিখবা জাস্ট মাথায় রাখো। দেখো তুমি যে চারটা জিনিস মনে রাখছো, এই চারটার মধ্যে এখানে কোন কথাটা উল্লেখ আছে বলতো? উপকেন্দ্রের কথাটা উল্লেখ আছে না? তো তুমি মনে মনে ভাইয়া তোমাকে বের করতে বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তুমি জাস্ট মনে মনে উপকেন্দ্রের স্থানাঙ্কটা লিখবা। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? +-এই,0। ভাইয়া যেহেতু সমীকরণ চাইছে, দেখো আমরা সবসময় চিন্তা করবো এক্স কে নিয়ে,
সবসময় কাকে লিখবা, এক্স লিখবা, ঠিক আছে। যেহেতু উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তার মানে ডিরেক্ট দেখে দেখে লিখবা। দেখো এখানে এই বিন্দুর স্থানাঙ্ক কত আছে, প্লাস মাইনাস এই কমা জিরো। তার মানে যেহেতু সমীকরণ চাইছে, অর্থাৎ দেখে দেখে লিখবা এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস এই। কথা কি বুঝছো? দেখো এক্স সমান হচ্ছে কি বলতো, প্লাস মাইনাস এই। মানে তুমি সবসময় এক্স কে নিয়ে চিন্তা করবা। এবার দেখো তোমাকে কি বলছে, এখানে কি লিখবা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে আমরা পাইলাম হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এই। এবার আসো পরেরটা, দেখো তোমাকে বলছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। ভাইয়া তুমি যে তিনটা সূত্র মনে রাখছো, এই তিনটার মধ্যে এখানে কার নাম বলা আছে, শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত বলতো, প্লাস মাইনাস এই কমা জিরো। যেহেতু সমীকরণ চাইছে, তাই না, যেহেতু সমীকরণ, তার মানে দেখে দেখে লিখবা এখন কি বলতো, এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এ। কথা কি বুঝছো? এবার বলো তোমার কাছে কি চাইছে বলতো, নিয়ামক রেখা। নিয়ামক রেখা, দেখো কার নাম বলছে, নিয়ামক। আর নিয়ামকের পাদবিন্দুর যে স্থানাঙ্ক, এইটা আমাদের সবার মনে আছে, কি মনে আছে বলতো, প্লাস মাইনাস এ বাই ই কমা হচ্ছে জিরো। তাহলে যেহেতু সমীকরণ চাইছে, তাহলে ডিরেক্ট কি লিখবা, এই যে দেখে দেখে লিখবা হচ্ছে প্লাস মাইনাস এ বাই। এখন তোমাকে বলছে ভাইয়া বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। দেখো এখানে বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ মানে কি, এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের দৈর্ঘ্য বলতে এখানে আসলে কি আসবে, চিত্র থেকে একটু খেয়াল করো। দেখো ভাই বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু এ, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু ভাই এ। তো তোমাকে কিন্তু টোটাল দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এইটা যদি এ হয়, এটাও তো এ, তাহলে এ আর এ যোগ করলে কি পাবো বলতো, 2a। অর্থাৎ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2a, আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কি বলতো ভাইয়া, এইটা হচ্ছে b, এটা হচ্ছে b। কারণ এখানে ক্ষুদ্র অক্ষটাকে আমরা কি ধরছি, ক্ষুদ্র অক্ষটাকে আমরা ধরছি b। তাহলে টোটাল ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি হবে বলতো, 2b। ঠিক আছে, এক্স অক্ষটা বৃহৎ অক্ষ, আর এক্স অক্ষ বরাবর কি আছে, এইটুকুর দূরত্ব হচ্ছে a, আর এটার দূরত্ব কিন্তু ভাই a। তাহলে a আর a যোগ করলে পাবো 2a। অর্থাৎ এখানে আমরা কি পাইলাম বলতো, এই যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এটা হলো 2a, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এটা হচ্ছে কি বলতো, 2b। কথা কি বুঝছো? এবার কি চাইছে দেখো, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ধরো তোমার কাছে এটা একটা নতুন সূত্র। তো তুমি বলো তো ভাই এখানে কার নাম আছে, মানে কোনটা কমন পড়ছে বলো, উপকেন্দ্র। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক কি জানো বলো, প্লাস মাইনাস এই কমা জিরো। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হলো একটা আছে প্লাস এই কমা জিরো, আরেকটা কি বলতো ভাইয়া, মাইনাস এই কমা জিরো। এখন যদি তোমাকে বলা হয় এই দুটোর মধ্যবর্তী দূরত্ব বের করো, তাহলে তুমি কি এই থেকে মাইনাস এই বাদ দিবা, তাই না? যেহেতু দূরত্ব, দূরত্ব কি কখনো শূন্য হবে? দেখো এই আর এটা, এটা জাস্ট তুমি দেখো মাইনাস এই করে তো শূন্য, কাটাকাটি করে তো শূন্য করবা না। যেহেতু দূরত্ব চাইছে, দূরত্ব মানে কি, তুমি জাস্ট এইটাকে যোগ করবা। এই যে এই আর এই যোগ করলে কি হবে বলতো, 2a। দেখো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2a। এবার দেখো ভাই কি বলছে, শীর্ষবিন্দুদের মধ্যবর্তী দূরত্ব। ভাই শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আসলে কি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি বলতো, প্লাস মাইনাস এ কমা জিরো। একটা হচ্ছে এ কমা জিরো, আর একটা কি বলতো মাইনাস এ কমা জিরো। এটা ঋণাত্মক দিকে, তাই মাইনাস এ কমা জিরো। বাট দৈর্ঘ্যটা কিন্তু সেম, তাই না? তো তুমি এখানে দেখে দেখে জাস্ট ভাইয়া কি করবা, যেহেতু দূরত্ব চাইছে, তাই না, দেখো শীর্ষবিন্দুদের মধ্যবর্তী দূরত্ব, যেহেতু দূরত্ব চাইছে, তাহলে এখানে দেখে দেখে জাস্ট এ আর এ যোগ করবা। তো এ আর এ যোগ করলে কি আছে বলতো, এখানে পাবো হচ্ছে 2a। তারপরে দেখো নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দেখছো কত সহজ, নিয়ামক রেখাদ্বয়ের। তো নিয়ামক রেখা মানে কি, নিয়ামকের পাদবিন্দুটা চিন্তা করো, প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো। তাহলে এ বাই ই জাস্ট দুবার যোগ করে দাও, ঠিক আছে, এ বাই ই আর এ বাই ই যোগ করলে কি হবে বলতো, এই যে 2 ইন্টু এ বাই ই। আর এইখানে দেখো বলছে ক্ষেত্রফল, মানে উপবৃত্তের ক্ষেত্রফল। ভাইয়া এ বড় হোক আর বি বড় হোক, ঠিক আছে, যেটাই হোক না কেন, এ গ্রেটার দেন বি আর এ লেস দেন বি, সবগুলোর ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি, ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে পাই এ বি। এটা জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে। এখন দেখো এই সবগুলো ফর্মুলা, তুমি যদি 3টা ফর্মুলা মনে রাখো, বাকি সবগুলো কিন্তু তুমি সহজে বের করতে পারবা। তোমার টার্গেট হচ্ছে দেখবা যে শুধু কার নাম বলছে, ঠিক আছে। এবার খেয়াল করো পরের পেজে আসলে কি আছে। এখানে দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র, যেগুলো কিন্তু ভাই 4 মার্কের প্রশ্ন আসার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট সূত্র এগুলো। দেখো এখানে আসলে কি কি বলছে, উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষ। ভাই এখানে দুইটার নাম বলছে, তাই না, একটা হচ্ছে উপকেন্দ্র আর একটা কি বলতো দ্বিকাক্ষ। এই যে উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত। তো এই সূত্রটা আসলে কেমন মনে রাখবো বলতো, এখানে কার কার নাম বলছে, একটা উপকেন্দ্র, তো তুমি ডিরেক্ট লিখবা উপকেন্দ্রের স্থানাঙ্ক, তোমার কাজ শুধু স্থানাঙ্ক লেখা, ঠিক আছে। আরেকটা কি বলছে, দ্বিকাক্ষ, দ্বিকাক্ষের স্থানাঙ্ক কি ভাইয়া বলতো, প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো। এখন তোমাকে বলছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, 10 আর 5 এর মধ্যবর্তী পার্থক্যটা কত, পার্থক্য বলতে আসলে দৈর্ঘ্য বুঝাচ্ছে বা দূরত্ব। 10 আর 5 এর মধ্যবর্তী পার্থক্য কি, বড়টা থেকে ছোটটা বাদ দিবা না, 10 থেকে 5 বাদ দিলে কত পাবো বলতো, 5 পাবা। কথা কি বুঝলাম? এখন বলতো ভাইয়া এই যে এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক আর এটা কি দ্বিকাক্ষের স্থানাঙ্ক, বলতো এই দুটার মধ্যে কে বড়, এ বাই ইটা বড়। তাহলে এদের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্ব বের করবা কিভাবে বলতো, এই দূরত্ব বের করার সূত্রটা কি, বড় দূরত্ব থেকে ছোট মানটা বাদ দিবা, অর্থাৎ বড়টা মাইনাস কি বলতো ছোটটা। তাহলে এখানে বড় কি বলতো, এ বাই ই। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, তাহলে মানে তুমি লিখবা কি, এ বাই ই মাইনাস হচ্ছে এই। কথা কি বুঝলা? এখন দেখো ভাইয়া দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না, তুমি এখানে অলওয়েজ পজিটিভ মানেই পাবা, কারণ বড়টা থেকে ছোটটা বাদ দিছো। তারপর আমরা কি লিখছি বলতো, মডুলাস লিখছি, ঠিক আছে, মডুলাস দিয়ে দিবা। এবার বলো তাহলে এখানে লিখে দিবা কি বলতো ভাইয়া, এই যে মডুলাস অফ এ বাই, অর্থাৎ বড়টা থেকে ছোট মানটাকে মাইনাস করে দিব। এবার দেখো তো ভাই শীর্ষবিন্দু এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, তো এইখানে কোন দুইটা কথা বলা আছে, একটা হচ্ছে শীর্ষবিন্দু আর একটা কি দ্বিকাক্ষ। তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি, প্লাস মাইনাস এ কমা জিরো, আর দ্বিকাক্ষের স্থানাঙ্ক কি জানো বলো, প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো। তো এদের মধ্যবর্তী দৈর্ঘ্যটা আসলে কত হবে দেখো, তাহলে বড় কে, এ বাই ই, তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস করবা, অর্থাৎ এ বাই ই মাইনাস হচ্ছে এ। এটার কি নিবা বলতো, মডুলাস মান নিবা, ঠিক আছে। দেখো বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিব, তাহলে এখানে সূত্রটা কি পাবা, এ বাই ই মাইনাস হচ্ছে এ।
ঠিক আছে। এখন দেখো ভাইয়া এই যে বাকি যে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা, দেখো এ গ্রেটার দেন বি, এই উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা আসলে কত, এবং আরেকটা আসলে কি বলতো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো এটা আসলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। ঠিক আছে, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উৎকেন্দ্রিকতা এই দুটা সূত্র কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো উৎকেন্দ্রিকতা দেখো এ গ্রেটার দেন বি, টেকনিকটা আসলে কি, এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ই এর মানটা হবে, বলো তো ভাই এখানে কে বড়, এ বড়, তার মানে এটা হবে নিচে। বুঝতে পারছো ব্যাপারটা? অর্থাৎ সূত্রটা হবে ই সমান √1 - b²/a²। মানে এই সূত্রে একটা প্রবলেম হয় যে কোনটা নিচে হবে, মানে কোনটার স্কোয়ারটা নিচে হবে, খালি মাথায় রাখবা যে কে বড়। দেখো এ বড়, অর্থাৎ এ গ্রেটার দেন বি উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হবে ই সমান √1 - b²/a²। তো এখান থেকে জাস্ট যদি স্কোয়ার করে ক্যালকুলেশন করো আর একটা সুন্দর ফর্মুলা পাবা, এটা হচ্ছে b² = a² × 1 - e²। ভাইয়া এই সূত্রটা কিন্তু তোমার খুব কাজে লাগবে। এটা কখন কাজে লাগবে বলো তো? ধরো তোমার কাছে এ আর ই এর মান আছে, বাট তোমাকে বি এর মান বের করতে হবে, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে। মানে মেইন কথা হলো যদি কোনো দুইটার মান তোমার জানা থাকে, অপরটার মান বের করার জন্য তুমি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, আর মাথায় রাখবা যদি যেটা বড় তার স্কোয়ার হবে নিচে। ঠিক আছে, এইখানে কি বলছে বলতো ভাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কে বড়, তো আমরা কার ক্ষেত্রে বের করতেছি বলতো এ গ্রেটার দেন বি। তো এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে 2b² হচ্ছে, মানে যেটা বড় তার দৈর্ঘ্য হবে নিচে। কথা কি বুঝলা? যেটা বড় ওইটা কোথায় হবে বলতো নিচে হবে। ঠিক আছে, তো এই সূত্রগুলো দেখো তুমি যদি এই কয়েকটা সূত্র মাথায় রাখতে পারো, বাকি সবগুলো কিন্তু ইজিলি করতে পারবা। এবার দেখো ভাই পরের স্লাইডে কি, এটা সবগুলো সূত্র জাস্ট সুন্দর করে লিখে দেওয়া আছে, তোমরা আরেকবার দেখে নিবা। দেখো এই সবগুলো লিখে দেওয়া আছে, গ্রেটার দেন বি উপবৃত্তের সূত্রগুলো দেখলাম। তো এ লেস দেন বি উপবৃত্ত, এই উপবৃত্ত তো অবশ্যই আছে তাই না, এটা তো এ গ্রেটার দেন বি গেল। এখন বলো তো ভাইয়া তুমি যদি এ লেস দেন বি উপবৃত্ত দেখো, তাহলে এখানে আসলে কোন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবা, বা নতুন করে কি তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে যে না এ গ্রেটার দেন বি উপবৃত্তের যে ফর্মুলাগুলো আছে এখানে জাস্ট চেঞ্জটা কি হবে, মানে পরিবর্তনটা আসলে কি হবে, এই কথাটুকু খালি মনে রাখো যে পরিবর্তন কোনগুলো হবে। শুধু মাথায় রাখবা যে এক্স এর জায়গায় হবে ওয়াই, কথাই বুঝছো? মানে যখন এ লেস দেন বি এর ফর্মুলা লিখবা জাস্ট চেঞ্জগুলো কোথায় বলতো, এক্স এর জায়গায় হবে ওয়াই, ওয়াই এর জায়গায় হবে এক্স, বুঝছো? আর এ এর জায়গায় হবে বি, এই যে বি এর জায়গায় হবে কি বলতো ভাইয়া এ। এই চারটা জিনিস জাস্ট পরিবর্তন করবো, অর্থাৎ বাংলা কথা হলো ভুজটা হবে কোটি আর কোটিটা হবে ভুজ। ঠিক আছে, এই যে ভুজ কোটি, দেখো এই যেটা মনে রাখবা ভুজটা হবে কোটি আর কোটিটা কি হবে বলতো ভুজ হবে। ঠিক আছে, ভুজ কোটি কোটি ভুজ, বুঝছো ব্যাপারটা? এখন বলো তো ভাই তোমাকে যদি বলা হয় এ লেস দেন বি, এখন এ বড় না বি বড় এটা আবার কেমনে বুঝবা? তুমি উপবৃত্তের সমীকরণ দেখেই কিন্তু বুঝতে পারবা। ধরো এরকম একটা সমীকরণ দেওয়া আছে যে x² / 4 + y² / 25 এটা ইকুয়াল হচ্ছে 0, তাহলে এখানে এ বড় না বি বড়? ঠিক আছে, আচ্ছা এটা ইকুয়াল হবে 1, 0 তো না 1 হবে। দেখো এটা ইকুয়াল হচ্ছে কত বলতো ভাইয়া 1। তো এখানে এ বড় না বি বড়, তো এই সমীকরণটাকে একটু ক্যালকুলেশন করো। দেখো আমরা জাস্ট x² / a² উপবৃত্তের আদর্শ সমীকরণ কি বলতো, আদর্শ সমীকরণের ফরম্যাটটা কি x² / a² + y² / b² = 1। তো এখানে আসলে এর মানটা কত হবে, তুমি যদি এই সমীকরণটাকে এই ফরম্যাটে সাজাও তাহলে কি পাবা, x² / 2² + y² / 5² এটা ইকুয়াল টু 1। তাহলে এখানে a এর মান হচ্ছে 2 আর b এর মান হচ্ছে 5, তাই না? তাহলে এখানে কে বড় কে ছোট, এখানে হচ্ছে a ছোট b বড়। তো এই ক্ষেত্রে আসলে তুমি কিভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবা, জাস্ট মাথায় রাখো যখন হবে a লেস দেন b তখন তুমি ফর্মুলাগুলো আসলে কেমনে অ্যাপ্লাই করবা। দেখো আমাদের তো জানা আছে a গ্রেটার দেন b এর ফর্মুলা, তো a লেস দেন b এর ক্ষেত্রে আমরা কিভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব বলো তো ভাইয়া? a গ্রেটার দেন b এর ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করার সূত্র কি বলো? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তুমি চিন্তা করবা উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি +- a, 0। তাহলে সমীকরণ কি হবে বলো? দেখে দেখে সবসময় x লিখবা, তাহলে x = +- a। এখন প্রশ্ন হলো ভাইয়া যদি তোমার উপবৃত্ত এইটা হয় তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে? ধরো a লেস দেন b, তুমি তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি জানো x = +- a। ভাই তুমি মনে মনে মনের খাতায় এটাই লিখবা, বুঝছো? তুমি রাব করবা দরকার যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা জানি x = +- a। যেহেতু উপবৃত্ত চেঞ্জ তাহলে কি কি চেঞ্জ হয় বলো? এই চারটা জিনিস চেঞ্জ হয়, এক্সটা ওয়াই হয়, ওয়াইটা এক্স হয়, এটা বি হয় আর বিটা কি হয় বলতো এ হয়, ভুজটা কোটি হবে, কোটিটা ভুজ হবে। ঠিক আছে, তাহলে এখন দেখে দেখে চেঞ্জ করো, এটা আগে লিখবা, রাফ করবা দরকার হলে, দেখে দেখে চেঞ্জ করবা। ওয়াই ইকুয়াল হবে +- এর জায়গায় লিখবা বিই, কথা কি বুঝলা? ধরো তুমি লিখবা নিয়ামকের স্থানাঙ্ক বা নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক লিখবা। ঠিক আছে, তো নিয়ামকের পাদবিন্দুর যে স্থানাঙ্কটা অথবা বৃহৎ অক্ষ এবং দ্বিকাক্ষের যে ছেদবিন্দুর স্থানাঙ্ক এইটা আসলে কি বলতো ভাইয়া +- a/e = 0। তাহলে এইখানে বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? দেখো আমরা জানি a লেস দেন b এর ক্ষেত্রে ভুজটা কোটি হয়, কোটিটা ভুজ হয়, তাহলে এটার ক্ষেত্রে স্থানাঙ্কটা হবে 0, +- দেখো a এর জায়গা হবে b আর নিচে হবে e, বুঝছো কি ব্যাপারটা? আর a গ্রেটার দেন b এর ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি পাইলাম √1 - যেটা বড় তার স্কয়ার নিচে, তাহলে যে b² / a²। তুমি এটাই লিখবা ভাই, তোমাকে সব তো মনে রাখার দরকার নেই, তুমি লিখবা এই সূত্রটা। ঠিক আছে, তুমি জাস্ট এই সূত্র লিখবা, দেন দেখে দেখে চেঞ্জ করবা। যেহেতু a লেস দেন b তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে বলতো, ই সমান হবে √1 - b এর জায়গায় লিখবা a² / b², অর্থাৎ যেটা বড় সেটা হবে নিচে। কথা বুঝছো কিনা বলো?
ঠিক আছে, দেখো সবগুলো সূত্র তুমি কিন্তু এখন খুব ইজিলি লিখতে পারবা। দেখো তোমাকে যদি বলা হয় যে বৃহৎ অক্ষের সমীকরণ কোনটার ক্ষেত্রে বলতো a লেস দ্যান b এর ক্ষেত্রে, ভাই তুমি বৃহৎ অক্ষের সমীকরণ কি জানো? এখানে তো কনফিউশন লেগে যাবে তুমি যদি সবগুলো মুখস্থ করো। তুমি জাস্ট মনে রাখবে একটা a গ্রেটার দ্যান b এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে হবে কি বলতো উল্টাটা। তো বৃহৎ অক্ষের সমীকরণ আমরা কি জানি বলতো x ইকুয়ালস টু 0। যেহেতু তোমার কি সূত্র চেঞ্জ, বৃহৎ অক্ষের সমীকরণ এখানে আমরা কি জানি, সরি y ইকুয়াল 0 হবে। এই যে y ইকুয়াল 0 যেহেতু সূত্র চেঞ্জ, তাহলে এখন দেখে দেখে y এর জায়গায় কি লিখবা বলতো, x ইকুয়ালস টু 0। কথা কি বুঝছো? অর্থাৎ এবার দেখো পরের স্লাইডে কি আছে। এইবার ভাইয়া তোমার যদি উপবৃত্তের সূত্রগুলো ভালো মতো জানা থাকে, মানে যেগুলো আমি তোমাকে পড়ালাম এগুলো যদি ভালো করে বুঝে থাকো, তাহলে অধিবৃত্তের সূত্রগুলো তুমি জাস্ট দেখা মাত্র অ্যাপ্লাই করতে পারবো। সেম কথা দেখো এখানে অধিবৃত্তের আমরা সমীকরণ জানিয়েছে দুইটা, একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1। তো ভাইয়া এখানে ব্যাপারটা হলো যে এখানে এ বড় না বি বড়, এইটা ডাজেন্ট ম্যাটার, তোমাকে এটা দেখার দরকার নেই। তুমি শুধু দেখবা এক্স স্কোয়ারটা আগে আছে নাকি ওয়াই স্কোয়ারটা আগে আছে। যদি এক্স স্কোয়ারটা আগে থাকে, কথা শোনো, যদি এক্স স্কোয়ারটা আগে থাকে তাহলে এ গ্রেটার দেন বি উপবৃত্তের যত ফর্মুলা আছে সবগুলো এখানে অ্যাপ্লাই করবা। মানে এখানে তুমি যদি এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো তাহলে কি লিখবা, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এই কমা 0। ধরো তুমি লিখবা কেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে? তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি এটা হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে বলতো, এক্স ইকুয়াল হবে প্লাস মাইনাস এই। বুঝছো কি ব্যাপারটা? দেখে দেখে এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এটা হচ্ছে তোমার এটার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বের করতে চাও, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি হবে, দেখো এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে এ বড় না, তাহলে সূত্র কি ছিল বলতো 2b স্কয়ার বাই a। তাহলে এটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b স্কয়ার বাই a। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এখানে অধিবৃত্তের ক্ষেত্রে বলা হয় নাভি লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে? আর এই যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বলতো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি জানি আমরা, a গ্রেটার দেন b এর ক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি জানো বলতো 2a না। আর এইখানে অধিবৃত্তের ক্ষেত্রে এটাকে বলে আর অক্ষের দৈর্ঘ্য, মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য a আর a যোগ করবা, ঠিক আছে? আর যদি ভাই y স্কয়ারটা আগে থাকে তাহলে জাস্ট a গ্রেটার দেন b এর ফর্মুলাগুলাই তুমি লিখবা, কারণ আমরা নতুন করে তার a লেস দেন b এর ফর্মুলা পড়বো না, আমরা পড়বো a গ্রেটার দেন b উপবৃত্তের ফর্মুলা। এটাই তুমি মনে রাখবা, জাস্ট এখানে দেখে দেখে উল্টাটা লিখবা, ঠিক আছে? রাফ করবা, তারপরে উল্টা উল্টা মান বসাই দিবা, ঠিক আছে? তো এখানে আসলে পার্থক্যটা কোন জায়গায় জানো, উৎকেন্দ্রিকতায়। কোথায় পার্থক্য, উৎকেন্দ্রিকতায়। দেখো পার্থক্যটা হচ্ছে উৎকেন্দ্রিকতায়। ভাইয়া এই যে a গ্রেটার দেন b এর ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা আসলে কত ছিল, এটার উৎকেন্দ্রিকতা কত ছিল বলতো, e সমান হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? দেখো এ বড়, তার মানে এ স্কোয়ারটা হবে নিচে। দেখো সেম উৎকেন্দ্রিকতা তুমি এটার পাবা, কিন্তু যেহেতু অধিবৃত্ত, কারণ আমরা জানি অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কি, উৎকেন্দ্রিকতার মান হয় 1 এর চেয়ে বড়, তাই না? দেখো পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা, এই যে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হলো 1, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কি বলতো, 0 থেকে বড় 1 এর থেকে ছোট, ঠিক আছে? 0 থেকে বড়, আর এই যে 1 এর থেকে হবে ছোট, 0 থেকে বড় 1 এর থেকে ছোট, এটা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। আর অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হবে 1 এর থেকে বড়। বুঝছো কি ব্যাপারটা, বুঝছো? দেখো এখানে দেখো ভাইয়া, যেহেতু উৎকেন্দ্রিকতা 1 এর থেকে বড়, তুমি যদি এখানে মাইনাস করো তাহলে মানটা কি 1 এর থেকে ছোট হবে না, ঠিক আছে? তারপরে এখানে মাঝের চিহ্নটা আসলে কি হবে বলতো, প্লাস হবে। মাঝের চিহ্নটা কি হবে, প্লাস। অধিবৃত্তের ক্ষেত্রে জাস্ট মাথায় রাখবা উৎকেন্দ্রিকতা মানেই মাঝের চিহ্ন হবে প্লাস, ঠিক আছে? তো a গ্রেটার দেন b এর ক্ষেত্রে তুমি আগে এটা লিখবা, যেহেতু অধিবৃত্ত তার মানে তোমার উৎকেন্দ্রিকতা হবে কি বলতো 1 প্লাস বি স্কয়ার বাই স্কয়ার, এইভাবে চিন্তা করবা। আর এইটার ক্ষেত্রে উল্টা, এটা মনে রাখার দরকারই নেই, জাস্ট উল্টাটা। সবগুলো মনে রাখতে গেলে তো তোমার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এটার উল্টা মানটা নিবা, বুঝতে পারছো? যেমন তোমাকে যদি বলা হয় নিয়ামক দ্বয়ের সমীকরণ, দেখো নিয়ামক দ্বয়ের সমীকরণ, বা তোমাকে বলে বৃহৎ অক্ষ এবং দ্বিগাক্ষের ছেদবিন্দু, যেটাই বলো, যেটাই চাক, তোমাকে বৃহৎ অক্ষের সমীকরণ চাইতে পারে, ক্ষুদ্র অক্ষের সমীকরণ চাইতে পারে, যাই চাক, তোমার খালি দেখবা যে ভাই এক্স স্কয়ার আগে আছে নাকি ওয়াই স্কয়ার আগে আছে। কথা কি বুঝছো? তোমাকে এখানে যদি বলা হয় যে বৃহৎ অক্ষের সমীকরণ, তো বৃহৎ অক্ষ কোনটা বলো তো ভাইয়া, এই যে বৃহৎ অক্ষ কোনটা, এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সমীকরণ কি হবে বলতো, ওয়াই ইকুয়াল 0, শেষ। এই অধিবৃত্তের ক্ষেত্রে এটাই কিন্তু বৃহৎ অক্ষের সমীকরণ। তো এখানে বৃহৎ অক্ষ না বলে বলতে পারে আর অক্ষের সমীকরণ, আর ক্ষুদ্র অক্ষটাকে বলা হয় এখানে অনুবন্ধী অক্ষ। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নাও, দেখো কোনটাকে আসলে কি বলা হয়, যে বৃহৎ অক্ষটাকে বলে আর অক্ষ, ক্ষুদ্র অক্ষটাকে বলা অনুবন্ধী অক্ষ, আর এই যে উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য এগুলো আসলে উপবৃত্তের ক্ষেত্রে, আর এই কথাগুলো কি বলতো অধিবৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবা। তো এই জিনিসগুলো মনে রাখলেই তো হয়, বুঝতে পারছো? এবার দেখো ভাই পরের স্লাইডে কি আছে, তো অসীম টর্দায় সমীকরণ, অর্থাৎ অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু তোমাকে অসীম টর্দায় সমীকরণ বের করতে বলবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিকিউতে কিন্তু চলে আসতে পারে। দেখো তাহলে সূত্রটা কি, y ইকুয়ালস প্লাস মাইনাস b বাই ইনটু x, জাস্ট এখানে b এর মান আর a এর মান বসাই দিবা, অ্যান্সার শেষ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ a আর b এর মান যদি তোমার জানা থাকে তাহলে ডিরেক্ট কিন্তু তুমি অসীম টর্দায় সমীকরণ বের করতে পারবা। কিন্তু ভাই প্রবলেম হলো যদি কেন্দ্রটা অন্য কোনো বিন্দুতে হয়, তাহলে আগে তুমি x এর মান আর y এর মান বের করবা, অর্থাৎ এখানে লিখবা ক্যাপিটাল y সমান হচ্ছে প্লাস মাইনাস b বাই a, এটা হচ্ছে ক্যাপিটাল x। এখন কেন্দ্র যদি অন্য কোনো বিন্দুতে হয় তাহলে y এর তো অবশ্যই একটা মান থাকবে, ধরো y সমান হচ্ছে আমরা কি জানি, ধরো এখানে আছে y মাইনাস 2, তখন মান বসাই দিবা। আর x সমান ধরো আছে x প্লাস 5, ঠিক আছে? এইভাবে তো তোমাকে আগে কেন্দ্রটা বের করতে হবে, ঠিক আছে? যে কেন্দ্রটা আসলে কি 0 0 আছে নাকি অন্য কোনো বিন্দুতে আছে, দেন তুমি এখানে মান বসাই দিবে। দেখো y এর জায়গায় কি বসাবা, y মাইনাস 2 প্লাস মাইনাস ধরো b এর একটা মান থাকবে, ঠিক আছে? b এর মান হচ্ছে 3 বাই হচ্ছে 5 বাই এর মান 5 কিন্তু x এর জায়গায়, যে x এর জায়গায় লিখবা কি বলতো x প্লাস 5, দেন এটা ক্যালকুলেশন করে জাস্ট প্লাস আর মাইনাস নিলে কিন্তু তুমি দুটো সমীকরণ পাবা।
ঠিক আছে। এখন দেখো ভাই, কখনো যদি অসীম প্লটের সমীকরণ দেওয়া থাকে, অর্থাৎ দুইটা অসীম প্লটের সমীকরণ দেওয়া আছে, তোমাকে বলা হলো যে অধিবৃত্তের সমীকরণটা আসলে কি হবে, তখন যেটা করবা যে প্রথম অসীম প্লট ইনটু হচ্ছে কি দ্বিতীয় অসীম প্লট, অর্থাৎ দুইটা অসীম প্লট গুণ করবা প্লাস এখানে একটা ধ্রুবক থাকবে, এইটাই হচ্ছে 0, জাস্ট এটা ক্যালকুলেশন করলে তুমি অধিবৃত্তের সমীকরণটা পেয়ে যাবা। কথাই বুঝছো? এই সূত্রটা অবশ্যই মনে রাখবে, এগুলো কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো পরের সূত্র কি আছে ভাই, যদি কখনো দেখো যে উপবৃত্ত হোক, পরাবৃত্ত হোক আর অধিবৃত্ত হোক, ধরো তোমার প্রশ্নে দেওয়া আছে উপকেন্দ্র, নিয়ামক রেখার সমীকরণ এবং উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে, তো এইটা দেয়া থাকলে তুমি পরাবৃত্তের সমীকরণ বের করো, উপবৃত্তের সমীকরণ বের করো, অধিবৃত্তের সমীকরণ বের করো, যাই করো না কেন সূত্র কিন্তু একটা, এসপি ইকুয়ালস এপিএম। যেখানে ইটা আসলে কি বলতো ভাইয়া, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, ইটা কি বলতো, ইটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। দেখো পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা আমরা জানি হচ্ছে ই এর মান হচ্ছে 1। ঠিক আছে, ই এর মান 1, তো ই এর মান যদি এখানে 1 বসাও, পরাবৃত্তের ক্ষেত্রে এই সমীকরণটা হবে এসপি ইকুয়াল হচ্ছে পিএম। বুঝলে ব্যাপারটা? আর উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু ভাই ই এর একটা মান আছে। দেখো উপবৃত্তের ক্ষেত্রে ই এর মান কি, 0 থেকে বড়, 1 এর থেকে কি বলতো ছোট, তাই না? এই যে 0 লেস দেন ই লেস দেন হচ্ছে 1। আর অধিবৃত্তের ক্ষেত্রে আসলে কি বলতো ভাইয়া, অধিবৃত্তের ক্ষেত্রে হবে ই গ্রেটার দেন 1, অর্থাৎ এখানে তুমি ই এর মানটা তখন বসাই দিবা। আর পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু ইটা লেখা লাগে না, কারণ ই এর মান তো 1, তুমি ডিরেক্ট সূত্রটা পাবা কি বলতো, এসপি ইকুয়াল পিএম। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে এসপিটা কি, এসপিটা হলো উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে বিন্দুটা আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আর পিএমটা কি বলতো ভাইয়া, এই পি তো পরাবৃত্তের উপরস্থ বিন্দু, এটা আমরা সবসময় ধরে নিই, তাই না? তো পরাবৃত্তের উপরস্থ বিন্দু হতে নিয়ামক রেখা পর্যন্ত অঙ্কিত যে লম্ব দূরত্ব, এটাই হচ্ছে তোমার পিএম। ঠিক আছে, দেখো এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে যে এসপি হচ্ছে কি উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ বিন্দু পর্যন্ত মানে যে দূরত্বটা, এটা হচ্ছে তোমার এসপি। আর পিএম হচ্ছে পরাবৃত্তের উপরস্থ বিন্দু পি অফ এক্স ওয়াই হতে নিয়ামক রেখা পর্যন্ত অঙ্কিত লম্ব দূরত্ব। তো এই দুইটা তোমাকে কিন্তু ভাই সিকিউ এর জন্য বের করতে হবে, মাস্ট। এখান থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ এখান থেকেও তুমি কিন্তু সিকিউ কমন পেয়ে যেতে পারো। 4 মার্ক কিন্তু এই সূত্র থেকে কম পাবে, সেটা হতে পারে পরাবৃত্ত অথবা উপবৃত্ত অথবা কি বলতো অধিবৃত্ত। ঠিক আছে, পরাবৃত্ত বললে কি লিখবা, এসপি ইকুয়াল পিএম। উপবৃত্ত হলে কি বলতো, এসপি ইকুয়াল ইপিএম, সেখানে ই এর মান হতে পারে হাফ অথবা 1/3, যেটাই হোক। ঠিক আছে, মানে 1 এর থেকে ছোট হবে আর 0 থেকে বড় হবে। আর অধিবৃত্ত হলে দেখবা যে ই এর মান দেওয়া আছে 3 বা ই এর মান 2 দেওয়া আছে, জাস্ট মান বসাই দিয়ে এসপি মানে কি উপকেন্দ্র আর পরাবৃত্তের যে উপরস্থ বিন্দু আছে এদের মধ্যবর্তী দূরত্ব। আর পিএমটা কি বলতো ভাইয়া, পরাবৃত্তের উপরস্থ বিন্দু হতে নিয়ামক রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে দূরত্ব, এস আর পি এর মধ্যবর্তী দূরত্ব, মানে দুটো বিন্দুতে থাকবে। আর পিএমটা কি একটা বিন্দু আর একটা রেখা, মানে নিয়ামক রেখা। তো বিন্দু আর একটা রেখার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা বলি কি, লম্ব দূরত্ব। অবশ্যই এই দুটো মনে রাখবা, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। তো এই সূত্র জানলে তুমি দেখো এই ক্লাসটা যদি ভালো মতো করো, এই সূত্র জানলে তো এই অঙ্ক হয়ে যাবে, একবারই সহজ। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কথা, দেখো এই ম্যাথটা আসলে তোমাকে এর সাথে আবার বের করতে বলে কি জানো, এর সাথে তোমাকে আবার বের করতে বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এই টাইপের ফর্মেটে যখন থাকবে যে উপকেন্দ্র দেওয়া থাকবে, নিয়ামক রেখা দেওয়া থাকবে এবং মানে নিয়ামক রেখার সমীকরণ থাকবে এবং উৎকেন্দ্রিকতা থাকবে, তো এই ক্ষেত্রে ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার জন্য তুমি কিন্তু 2b²a, অর্থাৎ a গ্রেটার দ্যান b হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি 2b²a না, আর a লেস দ্যান b হলে কি হবে বলতো, এটা হবে 2a²b। এই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু মান বের করতে গেলে তোমার 12টা বেজে যাবে। ঠিক আছে, তখন তুমি ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করবা যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র একটাই, 2e/z, যেখানে ই কি, ই হলো উৎকেন্দ্রিকতা। ভাইয়া এস জেডটা কি, এস তো উপকেন্দ্র, আর জেডটা কি বলতো নিয়ামকের পাদবিন্দু। তাহলে এস জেডটা কি হবে জানো, উপকেন্দ্র হতে নিয়ামক রেখা পর্যন্ত অঙ্কিত লম্ব দূরত্ব। ভাইয়া একটা বিন্দু, মানে এসটা হচ্ছে একটা বিন্দু উপকেন্দ্র, আর জেডটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, মানে একটা রেখা দেওয়া থাকবে নিয়ামক রেখা, আর উপকেন্দ্র তো একটা বিন্দু। তাহলে এস জেড কেমনে বের করবা, উপকেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত অঙ্কিত লম্ব দূরত্ব। আর লম্ব দূরত্ব কেমনে বের করে, দেখো একটা বিন্দু দেওয়া আছে, ধরো একটা বিন্দু আছে x1 y1, আর একটা রেখা আছে যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। এই বিন্দু থেকে এই রেখার যে দূরত্ব, এটা কিন্তু লম্ব দূরত্ব। তাহলে কেমনে বের করবা, এত বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব d সমান হবে এই যে মডুলাস, এই বিন্দুটা জাস্ট এই সমীকরণে বসাই দেবা। তাহলে x এর জায়গায় বসবে x1, y এর জায়গায় বসবে কি বলতো y1। তাহলে কি পাবা দেখো, ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ হচ্ছে a স্কোয়ার আর y সহগ হচ্ছে b স্কোয়ার। এটা হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বের করার সূত্র। আর ভাইয়া দুইটা বিন্দু যদি থাকে, ধরো এখানে SP, তাহলে অবশ্যই এস এর একটা স্থানাঙ্ক থাকবে, ধরো 2 0, আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy। তাহলে এইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবে না, এইটা যদি জানো। আর এখানে যদি এইটার দূরত্ব বের করো দেখো SP, তাহলে SPটা আসলে কি হবে, যে রুট ওভার ভুজদ্বয়ের অন্তঃতার বর্গ x - 2 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার। তো এটা থেকে ক্যালকুলেশন করে দুটাকে সমান দেখালে আর গুণ করে জাস্ট রুট থাকলে কি করবা, স্কয়ার করবা, করার পরে আর গুণন করে সবগুলোকে একপাশে নিয়ে এসে ক্যালকুলেশন করলেই তুমি পরাবৃত্ত হলে পরাবৃত্তের সমীকরণ পাবা, উপবৃত্ত হলে উপবৃত্তের সমীকরণ পাবা, আর অধিবৃত্ত হলে কি বলতো ভাই, অধিবৃত্তের সমীকরণ পাবা। তার মানে বুঝছো যে তোমাদের এখানে সিকিউ সলভ কিন্তু হয়ে গেল। তো সূত্র যদি ভালো করে পারো তাহলে সবগুলো আশা করি তুমি ভালো মতো পারবা। ঠিক আছে, এবার দেখো ভাই লাস্ট এখান থেকে ফর্মুলা, এটা একটু একবার দেখে নিবা যে এত উপবৃত্তের ক্ষেত্রে মানে বিন্দু পি অফ এক্স এর পরামিতিক স্থানাঙ্ক হবে a cos থিটা b sin থিটা। এটা ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ তে আসতে পারে। আরেকটা কি বলছে দেখো, এই যে একটা অধিবৃত্ত যেখানে এক্স স্কোয়ারটা আগে আছে, যদি এক্স স্কোয়ার আগে থাকে তাহলে পরামিতিক স্থানাঙ্ক হবে x sec থিটা কমা হচ্ছে b tan থিটা। আর যদি ভাই ওয়াই স্কোয়ারটা আগে থাকে তাহলে পরামিতিক স্থানাঙ্ক হবে a tan থিটা কমা হচ্ছে b sec